প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে বেড়েছে চাপ। এবারে ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। ঈদ উদযাপন করতে আসছি বাপ্পার সাথে, অনেক ভোগান্তি হলে অনেক শান্তি লাগতেছে। আমরা নির্দিষ্ট একটা সময় ছুটি পাই বছরের, যার জন্য আমরা চাই যেভাবে হোক যত ঝুঁকি থাকুক এটা উদযাপন করার জন্য। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে আসছি এবং খুব শান্তিপূর্ণভাবে আসতে পারছি। ঈদ ঘনিয়ে আসে, রাজধানী সহ সারা দেশে জমজমাট পশুর হাট। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের ৫ উপজেলায় বন্যা পরিস্থিতি। বসত বাড়িতে ঢুকছে পানি, বিপাকে স্থানীয়রা। ফরিদপুরের ভাঙায় বাস চাপায় প্রাণ গেল মাহিন্দ্রার ৫ যাত্রীর। পঞ্চগড়ে ভুট্টা খেতে বিদ্যুৎ সৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু। এবং হঠাৎ রাজশাহীতে বাড়ছে করোনা, দুদিনে শনাক্ত ১১ জন। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। এদিকে ঈদ উদযাপনে সড়ক, রেল ও নৌপথে বাড়ি ছুটছে মানুষ। যাত্রীর চাপ বেড়েছে ট্রেন ও বাস টার্মিনালে। এবারে ঈদ যাত্রার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট ঘরমুখ মানুষ। এদিকে ভ্রমণের সুবিধার জন্য সকাল থেকে ঈদের আগে পরে মোট ৯ দিনে 10টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ফাহিম ইউসুফের প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির পানে রাজধানীর ট্রেন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের ভিড়। ভোর থেকে রাজধানীর কমলাপুরে অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীরা স্ট্যান্ডিং টিকিট পেতে দাঁড়ান দীর্ঘ সারিতে। টিকিট পেয়ে নির্বিঘ্নে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে রাজধানী ছাড়তে দেখা যায়। তবে সব মিলিয়ে ঈদযাত্রা স্বস্তির বলছে যাত্রীরা। এখন অনলাইনে টিকিট করার কারণে আমাদের অনেক ভালো হয়েছে, কারণ নাহলে ঘন্টার পর ঘন্টা রাত জেগে আমাদের দাঁড়ায় থাকতে হইতো। এখন ওই ভোগান্তিতে আমরা ভুগতেছি না। যাত্রীদের ভোগান্তি অনেকখানি কমে গেছে। আর অনলাইনে আগে যেটা ছিল সিন্ডিকেট, এখন গত 2 ঈদ এই বছর সহ আগে থেকে অনেকখানি নিরাপদ। ভোগান্তি এখন পর্যন্ত কোনো ভোগান্তি আমি দেখছি না, মানে বিগত বছরগুলো থেকে মোটামুটি এখন আমরা খুব রিল্যাক্সেই ঈদ যাত্রা সম্পন্ন করতে পারছি আর কি। এদিকে ভ্রমণ সুবিধার্থে সকাল থেকে ঈদের আগে পরে মোট 9 দিন 10টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের ছাদে ভ্রমণ ঠেকাতে ও টিকিট কালোবাজারি বন্ধে কাজ করছে মোবাইল টিম ও রেলওয়ে কর্তৃপক্ষ বলেও জানান স্টেশন ম্যানেজার। অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা মেলেনি তেমন যাত্রী সাধারণের। আগেই অনলাইনে টিকিট কেনায় সার্বিকভাবে ভোগান্তি নেই বলেও জানান যাত্রীরা। তবে ঈদের আগে শেষ মুহূর্তে সড়কপথে বাসে যাত্রী চাপ থাকতে পারে বলছেন সংশ্লিষ্টরা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে সড়ক, রেল ও নৌপথে। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। যাত্রীর চাপ বেড়েছে নৌপথেও। তবে নির্বিঘ্ন যাত্রায় খুশি ঈদে ঘরে ফেরা মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ মারুফের রিপোর্ট। ঘনিয়ে আসছে ঈদ, তাই প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছে মানুষ। গত কয়েকদিনের তুলনায় বুধবার গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে দেখা যায়। তবে নেই কোনো যানজট। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। ঘরমুখী মানুষের পাশাপাশি কোরবানির পশু বহনকারী ট্রাকগুলি ঢুকবে। অতিরিক্ত ফোর্স আমরা পেয়েছি, 310 জন ফোর্সের একটা আমরা প্রোগ্রাম করেছি। আশা করি আমরা সুন্দরভাবে গত ঈদ উল ফিতরের মতনই আমরা সুন্দরভাবে ঈদটা পার করতে পারবো। সাভারে ঢাকা আরিচা, আব্দুল্লাপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখা যায় গাড়ির ধীরগতি। তবে কোথাও সৃষ্টি হয়নি জট। এবারের সড়ক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। ঈদ যাত্রায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কেও রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। ব্যস্ততম এই মহাসড়কের বিভিন্ন স্থানে ইউটার্ন নির্মাণ করায় কমেছে যানজট। গ্রামের বাড়িতে যাব ঈদ করার জন্য, পরিবার সঙ্গে নিয়ে যাচ্ছি, কোনো ঝামেলা নেই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আরও আমার মতো আরও যারা এরকম যাত্রী আছে যারা তারা শান্তিতে যাইতে পারে, এটা আমাদের সকলের দাবি। উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলার প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের চাপ। তবে যানজট না থাকায় ভোগান্তিহীনভাবে বাড়ি ফিরছেন মানুষ। গত রোজার ঈদেও আমরা দেখেছি যে রাস্তা একেবারে ক্লিয়ার ছিল এবং আসতে বড় বড় মতো যে যানজটটা পোহাতে হতো
সেটা এবারও পাইনি আলহামদুলিল্লাহ। 12 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত থাকা গেছে, এখন আর কোনো থাকার কোনো সমস্যা নেই। রাজধানী ঢাকা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ বাড়ছে ভোলা লঞ্চ ঘাটে। তবে ঢাকা ভোলা ও লক্ষ্মীপুর ভোলা রুটে প্রয়োজনের তুলনায় লঞ্চ কম থাকায় অতিরিক্ত যাত্রী নিয়ে ফিরছে লঞ্চগুলো। নারীর টানে আমরা বাড়ি ফেরা, এটা আমরা নির্দিষ্ট একটা সময় ছুটি পাই বছরের, যার জন্য আমরা চাই যেভাবে হোক যত ঝুঁকি থাকুক এটা উদযাপন করার জন্য। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে আসছি এবং খুব শান্তিপূর্ণভাবে আসতে পারছি, কোনো ভোগান্তি অনুভব হয়নি। যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 17টি ফেরি ও 20টি লঞ্চ ও আরিচা কাজিরহাট নৌরুটে 5টি ফেরি চলাচল করছে। এছাড়া 9 তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রী ও কোরবানির পশু যানবাহন পারাপার সহজ হবে বলছে ঘাট কর্তৃপক্ষ। যে পরিমাণ সার্ভিসে ফেরি আছে আর যেভাবে আমাদের গাড়ি আসতে আমরা পার করতেছি, ঘাটে কোনো গাড়ি নাই, ঘাট রানিং অবস্থায় আছে। আশা করি আমরা ওই মিটওয়াটের ঘাটটা নিয়ে গেলে আমাদের সব দিক থেকে আমরা ক্লিয়ার থাকতে পারবো। এর সঙ্গে মহাসড়কে যানবাহনের আরও চাপ বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গার্মেন্টস শ্রমিকদের ছুটিতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা গাজীপুর মহাসড়কে। গাজীপুর চৌরাস্তা সহ আশেপাশে বিভিন্ন স্থানে আটকে আছে যানবাহন। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যেহেতু অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে, এক্ষেত্রে ভোগান্তি কতটা বেড়েছে? আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে মহাসড়কে কিন্তু নারীর টানে ঈদে গড়মুখী যে যাত্রী রয়েছে তারা কিন্তু আপনার কয়েক ধাপে যে ছুটি সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং গতকালকে কিন্তু 10% ছুটি হয়েছে, আজকে 40% এবং আগামীকাল বৃহস্পতিবার হবে 50%। এই ভাগে ছুটি হওয়ার ফলে কিন্তু মহাসড়কগুলোতে আপনার দুপুরের পর থেকে কিন্তু চাপ বৃদ্ধি পেতে থাকে এবং আপনারা জানেন যে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু যে কাউন্টার এলাকাগুলো রয়েছে, চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রামুর এলাকায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যেখানে কিন্তু যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যে জায়গা রয়েছে অর্থাৎ কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু অপেক্ষা করছেন। এর পাশাপাশি কিন্তু গাড়ির চাপও বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন যে কয়েক ভাগে কিন্তু পোশাক কারখানাগুলো ছুটি দেওয়ার ফলে কিন্তু আপনার আজকে 40% ছুটি দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু আপনার মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে। এখানে কিন্তু থেমে থেমে চলছে গাড়ি, কিন্তু অতটা দুর্ভোগ পাচ্ছে না সাধারণ মানুষ। এখানে এই যাতে ঈদে গড়মুখ মানুষের নির্বিঘ্ন করতে যাত্রা সব পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কয়েকশো পুলিশ কিন্তু নিয়োজিত রয়েছে চন্দ্রা এলাকা এবং গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায়। তো সবগুলো সড়কেই কিন্তু এখন যাত্রীর চাপ বাড়ছে এবং পাশাপাশি যানবাহনের চাপও বৃদ্ধি পেয়েছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের সবগুলো সড়ক এবং মহাসড়কে কিন্তু আপনার যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে এবং এর পাশাপাশি কিন্তু যানবাহনেরও চাপ বাড়তে শুরু করেছে। তো আমি যদি একটু দেখাতে চাই যে আমার পিছনের যে অংশ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সকাল থেকে ফাঁকা ছিল, দুপুরের পর থেকে কিন্তু হঠাৎ করেই মানে পোশাক কারখানাগুলি ছুটি দেওয়ার পর থেকে কিন্তু এখন রুটগুলোতে কিন্তু চাপ বেড়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে যার মতো পারছে অর্থাৎ নারীর টানে বাড়ি যাচ্ছে এবং এর পাশাপাশি আপনার ট্রাকে মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানে এবং গরু বোঝাই যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ফিরে যাচ্ছে যেই গাড়িগুলো, সেই গাড়িতে কিন্তু মানুষের ঝুঁকি নিয়ে অর্থাৎ বাড়ি কিন্তু যাচ্ছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে বিভিন্ন পয়েন্টগুলোতে আমরা পুলিশ প্রশাসনকে দেখতেছি যে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে অবস্থান নিয়ে কিন্তু তাদের কিন্তু আপনার গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু সার্বিক সহযোগিতা করছেন এবং ড্রোন দিয়েও কিন্তু আপনার পুলিশ প্রশাসন কিন্তু আপনার নিবিড় পর্যবেক্ষণ করছেন, অর্থাৎ যেখানেই জটলা লাগছেন সেখান থেকে কিন্তু আপনার পুলিশ প্রশাসন জটলা ছাড়িয়ে দিচ্ছেন। তো সবকিছু মিলে কিন্তু আপনার ঈদে গড়মুখ মানুষের চাপ কিন্তু মহাসড়কগুলো বাড়তে শুরু করেছে। পুলিশ প্রশাসন যেটা জানিয়েছেন যে এখন যত চাপই বাড়ুক কিন্তু তাদের নিয়ন্ত্রণে রয়েছে সবকিছু এবং তারপরেই কিন্তু সব স্বাভাবিক হয়ে আসবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার ডেটল হ্যান্ড ওয়াশের সৌজন্যে কোরবানির হাটের খবর। ক্রেতা বিক্রেতার হাট ডাকে জমজমাট সারা দেশে কোরবানির পশুর হাট। এবারও বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি রয়েছে, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর হাটে নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিমও। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট।
ঈদুল আজহা ঘনিয়ে আসায় জমে উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কোরবানি পশুর হাট। বিশাল মাঠ জুড়ে উঠেছে হাজারের বেশি পশু। দর কষাকষি করে কিনছেন পছন্দের পশু, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের অবস্থায় দম হয়, তবু মানুষ কেতা আইতাছে, দেখতাছে, বিকিনি দেখতাছে আর কি। এখন তো বি হইতেছে না, দামে দরে বনতাছে না। প্রশাসন এবং বাজার কমিটির লোক তারা প্রচুর দায়িত্ব পালন করতেছে। আমাদের যে কোনো নিরাপত্তার জন্য প্রশাসন এক পায়ে খাড়া। আর বাজার পক্ষ থেকে পশু হাসপাতালের ডাক্তার আছে, গরু চেক করার জন্য এমন কোনো অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শেষ সময়ে জমে উঠেছে নাটোরের তেবাড়িয়া কোরবানির পশুর হাট। এছাড়া জেলার ২৬টি স্থায়ী ও অস্থায়ী হাট এখন ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখর। বড় গরুর তুলনায় চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। চলছে দরদাম আর পছন্দের পশু কেনার প্রতিযোগিতা। হাটের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রশাসনের তদারকি, রয়েছে মেডিকেল টিমও। আমরা সকাল থেকেই হাটের ভিতর ঘোরাঘুরি করছি, এখনও ঘোরাঘুরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কোনো দালাল, কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই। বৃষ্টিকে উপেক্ষা করে জমে উঠেছে চাঁদপুরের রূপসা কোরবানি পশুর হাটও। ক্রেতারা পশুর দাম বেশির অভিযোগ করলেও বিক্রেতারা গোখাদ্যের দাম বৃদ্ধিকেই কারণ বলছেন। হাটের সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে হাট কমিটিও। আমাদের এদিকে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে খড়ের অনেক সংকট দেখা দিচ্ছে। আমরা উত্তরবঙ্গ থেকে খড় আই না গরু লালন পালন করছি। এখন যদি গরুর ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা অনেক লোকসানের মুখে পড়বো। গত বছরের তুলনায় এই বছর গরুর দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এই পর্যন্ত আমরা ৪-৫টা গরু দেখছি, বাট এখনো দাম আমাদের আয়ত্তের মুখে হয় নাই আর কি। ইজারাদার হিসাবে আমরা যথেষ্ট নিরাপত্তার জন্য আমরা সজাগ আছি। এবারে হাটে ভারতীয় গরু না থাকায় কিছুটা স্বস্তিতে খামারিরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। চাঁদপুর এবং লালমনিরহাটের শেষ সময় জমে উঠেছে কোরবানির পশুর হাট। চলছে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ এবং জামাল বাদশাহ। শুরুতেই যাচ্ছি শরীফের কাছে। শরীফ, ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ডানা, আপনি জানেন আর মাত্র কয়েকদিন বাকি ঈদুল আজহার। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে চাঁদপুরের পশুর হাটগুলো শেষ মুহূর্তে জমে উঠেছে। আমি সকাল থেকে চাঁদপুরে এবারে কিন্তু 2 শতাধিক হাট বসেছে। আমি সকাল থেকে হাটগুলো ঘুরে দেখেছি। এখানে ব্যাপক হাটে কিন্তু ব্যাপক পশু উঠেছে এবং পশুর বেচা কিনা চলছে। সকাল থেকে কিন্তু কখনো মুষলধারে, কখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করে ক্রেতারা কিন্তু হাটে এসেছেন এবং তাদের পছন্দের পশু ক্রয় করছেন। এখানে এবার আমি হাটগুলো ঘুরে যেটি দেখেছি, বাজারে ছোট এবং মাঝারি সাইজের গরুর কিন্তু চাহিদা বেশি রয়েছে, আর আকারে যেগুলো বড় সেগুলো কিন্তু চাহিদা কিছুটা কম রয়েছে। আমি এই যে হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌসুমী ব্যবসায়ীরা, এলাকার যারা প্রান্তিক খামারি রয়েছেন তারা কিন্তু হাটে গরু নিয়ে এসেছেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন এবছর গরুর দাম কিছুটা কম বলছে গ্রাহকরা, এতে করে তারা কিন্তু ক্ষতির মুখে পড়বেন। অপরদিকে এখানে যারা ক্রেতা রয়েছেন আমি তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন গত বছরের থেকে এবছরে পশুর দাম কিছুটা বেশি। বিপরীত কথা বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে পশুর হাটগুলো জমে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুরের ঐতিহ্যবাহী রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় পশুর হাটে। এখানে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 3 শতাধিক পশু বিক্রি করা হয়েছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন এবং প্রান্তিক খামারি রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু বাজার ইজারাদার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এখানে যারা প্রশাসন রয়েছেন তারাও ব্যবস্থা গ্রহণ করেছেন। তো ঢানা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে পশুরহাট থেকে সবশেষ। আমরা এখন চলে যাব লালমনিরহাটে। আমাদের জামাল বাদশাহ রয়েছেন। জামাল বাদশাহ, আমাদের জানাবেন এখন পশুর কেমন বেচা কিনা চলছে?
শরীফ, আপনি যেমনটি বলছিলেন লালমনিরহাটেও কিন্তু গরুর সরগরম একেবারেই হাটগুলোতে আমরা ব্যাপক দেখতে পাচ্ছি। বিশেষ করে গরুর যে মাঝারি গরুর চাহিদা সামান্য বেশি থাকলেও দামও কিন্তু কিছুটা বেশি রয়েছে। তবে অন্যান্য যে সাইজের গরুগুলো রয়েছে সেই গরুগুলোর সরগরম বেশি থাকলেও অর্থাৎ বাজারে উপস্থিতি থাকলেও কিন্তু ক্রেতা আগ্রহ অনেকটাই কম। বিশেষ করে অন্যান্য বছরে যে বাহিরের ক্রেতাগুলো এই লালমনিরহাটের বড়বাড়ি দুরাকুটি সহ যে 15টি স্থায়ী হাট রয়েছে সেই হাটগুলোতে আগে থেকে উপস্থিত হতো। এবারে কিন্তু তুলনামূলকভাবে সেই হাটে বাহিরের ক্রেতা অনেকটা কম থাকার কারণে কিন্তু গরু অনেক ক্ষেত্রে বিক্রি হচ্ছে কম। আমরা খামারিদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গরুর যে তার এই কোরবানিকে ঘিরে যে প্রস্তুতের যে ব্যয় হয়েছে, বিশেষ করে ফিড ভুসি থেকে শুরু করে সার্বিক যে ব্যয়, সেটি কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবারে বেশি হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু গরুর চাহিদা আসলে একেবারে কম থাকার কারণে কিন্তু তারা লোকসানের মুখে পড়তে পারেন। ঈদের মাত্র 2 থেকে 3 দিন বাকি থাকলেও কিন্তু এই হাটগুলোতে উপচে পড়া ভিড় দেখছি গরুর। তবে ক্রেতা কিন্তু অনেকটাই সংকটের মুখে পড়ছেন। আমরা ইজারাদারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে হাটে ক্রেতা আগ্রহ বাড়াতে তারা কিন্তু নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তা আমরা মাঠে কাজ করতে দেখেছি। সেই আরেকটি বিষয় জানাতে চাই যে গরুর হাটগুলোতে কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে ডাক্তাররা রয়েছে তারা কিন্তু অস্থায়ী মেডিকেল টিম হিসেবে কাজ করছে যাতে অসুস্থ গরু বিক্রি করতে না হয়। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই, আপনি একটু জানাবেন যে এই হাটগুলোতে গরুর চাহিদা কেমন এবং দাম কেমন দেখছেন? আসলে গত বছরের তুলনায় এবার বাজার খুবই কম আছে, কিন্তু গরুর থেকে ক্রেতা অনেক কম, ক্রেতার সংখ্যা অনেক কম, গরু খুব কম বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় জানাতে চাই যে লালমনিরহাটের যে বড়বাড়ি থেকে শুরু করে যে কয়েকটি হাট রয়েছে সবগুলো হাটেই কিন্তু অস্থায়ী মেডিকেল টিম কাজ করছে। এটি প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানালেও আমরা কিন্তু খুব একটি দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারিনি। আর ঈদ ঘনিয়ে আসলেও কিন্তু বাজারগুলোতে ক্রেতা সমাগম অনেকটাই কম আমরা দেখতে পেরেছি এবং মাঝারি গরুর চাহিদা কিন্তু অনেকাংশে বেশি আমরা দেখতে পেরেছি। সব মিলিয়ে যদি বলতে চাই এবারে কিন্তু খামারিদের গরুর সরগরম অর্থাৎ গরুর উপস্থিতি হাটগুলোতে বেশি থাকলেও ক্রেতা উপস্থিতি কিন্তু একেবারেই কম। এই ক্ষেত্রে কিন্তু খামারি এবং স্থানীয় ব্যবসায়ীরা ন্যায্য দাম না পেয়ে অনেকটাই হতাশা প্রকাশ করেছেন। এই ছিল লালমনিরহাট থেকে পশুর হাটের সর্বশেষ খবর। ডানা, ধন্যবাদ আপনাদেরকে। চাঁদপুর ও লালমনিরহাট থেকে কোরবানির পশুর হাট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পার্বত্য জেলা বান্দরবানের শেষ সময় জমে উঠেছে কোরবানির পশুর বাজার। বাজারগুলোতে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি গরু। যেসব গরু প্রাকৃতিক সব ধরনের লতাপাতা খেয়ে বড় হয়, ফলে এসব গরুর জন্য আশেপাশে এলাকা থেকেও ক্রেতারা আসছে বান্দরবানে। তবে বর্ষায় বাজারে বিভিন্ন জায়গায় কাদামাটি থাকায় কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের। সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। কোরবানির আর মাত্র 2 দিন বাকি। শেষ সময় এসে বান্দরবান বালাঘাট বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় মাঠে জমে উঠেছে পশুর বাজার। এই বাজারে বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। আসার পথে অনেকে সেরে নিচ্ছেন বেচাকেনার কাজ। বাজারেও রয়েছে প্রচুর গরু। জেলা শহর ছাড়াও নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম উপজেলায় জমজমাট পশুর হাট। ক্রেতারা জানান পাহাড়ি গরুর মাংসের আলাদা স্বাদ থাকায় এসব গরুর চাহিদা বেশি। তবে বৈরী আবহাওয়া ও কাদামাটির কারণে ভোগান্তিতে পড়েছে মানুষ। আসলে অন্যান্য বছরের তুলনায় এবছরের গরুর দাম তুলনামূলকভাবে একটু বাড়বে, কিন্তু হয়তো শেষ পর্যায়ে গিয়ে আর একটু কমার সম্ভাবনা আছে। যদিও ক্রেতা বিক্রেতার উৎফুল্ল অবস্থা, এখানে সবাই আমরা আসছি গরু মাত্র দেখার জন্য। তবে আসলে বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে কাদা মাটির অবস্থা। দাম চাচ্ছে ক্রেতা মানে 1,40,000 দিছি, দাম 1,20,000 হলে চালিয়ে দেবো। এখন এই বাজারে কিন্তু মানে বিক্রি করার জন্য আশা করতেছে। আমরা আজকে সকাল থেকে এখানে ডিউটি দিচ্ছি জালমুখ শনাক্তকরণ বুথ স্থাপন করার মাধ্যমে। এখানকার বান্দরবানের মানুষ তো বেশিরভাগ সহজ সরল, এই জন্য ওরা মানে জালমুখ খুব কমই চিনে। সকাল থেকে মিনিমাম এই পর্যন্ত 8-10 জন কাস্টমার টাকা আমরা চেক করে দিয়েছি। এদিকে কোরবানির বাজারগুলোতে বিশেষ সুরক্ষায় ভেটেরিনারি টিম, নকল টাকা যাচাই এবং ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের ভলান্টিয়ার রয়েছে এবং আপনার যে টাকা গণার জন্য, যাচাই করার জন্য আমাদের ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক থেকে লোক আসছেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনার লোক আসছে যে গরু কোনো সমস্যা হলে এরা দেখতে পারার মতো ওরা আছে। আর এখানে প্রশাসনের লোকেরা রয়েছেন, বিভিন্ন
ডিএসপি, এনএসআই, ডিজিএফআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছেন এবং থানা থেকেও আপনার টিম আসছে। এবছর বান্দরবান জেলায় কোরবানির জন্য প্রায় ৭,৫০০ গরু এবং ৬,৫০০ ছাগল ও ভেড়ার চাহিদা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানি ঘিরে নাটোরের বৃহত্তম চামড়ার আড়তে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, ঈদ ঘিরে আড়তে প্রস্তুতি কেমন দেখছেন? জি ধন্যবাদ আপনাকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাটোরের যে চামড়া রয়েছে চকবাজার চামড়া আড়তে। আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহত্তর চামড়া আড়ত কিন্তু নাটোর চকবদ্যনাথ। এই আড়তে ইতিমধ্যেই কিন্তু ঈদকে ঘিরে চামড়ার যে আড়তগুলো রয়েছে সেগুলো কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। যে ধোয়া মোছা এবং যে মেরামতের কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে এবং এই যারা আড়তদার রয়েছে তারা কিন্তু একটি অভিযোগ করছে যে এই ঈদকে ঘিরে কিন্তু যে চিনি যে লবণ সিন্ডিকেট, সেই লবণ সিন্ডিকেটদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে যে ইতিমধ্যেই 15 দিন আগে কিন্তু এই চামড়ার যে লবণ লাগে সেই লবণ কিন্তু কেনার জন্য তারা 720 টাকা করে লাগতো। সেই চামড়া সেই লবণই কিন্তু এখন 1020 এবং 900 থেকে শুরু করে বিভিন্ন দামে হচ্ছে। 200-250 এই 15 দিনে কিন্তু লবণ সিন্ডিকেটের কারণে কিন্তু এই লবণের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা আরো একটু কথা বলবো যারা এই আড়তদার রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলি। আচ্ছা, এই চামড়ার যেই লবণ লাগে এবং আপনারা অভিযোগ করছিলেন যে লবণের দাম বৃদ্ধি পেয়েছে এবং কার্যক্রম যে এখনো আপনাদের শেষের পর্যায়ে, সে বিষয়ে যদি কথা বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের বাংলাদেশে নাটোর চামড়া বাজার দ্বিতীয় বৃহত্তম মার্কেট। আমরা বিগত 20 থেকে 25 দিন আগে আমরা লবণ কিনেছিলাম 720 এবং এখন লবণ বর্তমান প্রাইস হয়ে গেছে 900 থেকে 950 টাকা। তো এটার জন্য আমরা একটা ভোগান্তির মধ্যে পড়েছি যারা আমরা কাঁচা চামড়ার ব্যবসা করি। আমরা বর্তমান সরকারের কাছে আমরা আকুতি আবেদন জানাই উনি যেন বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখেন। যদি এই বিষয়টা যদি এইভাবেই চলতে থাকে, দাম বাড়তে থাকে সিন্ডিকেটের কারণে, তাহলে আমাদের কাঁচা চামড়াগুলো আমরা সময় মতো লবণ করতে পারবো না, আমাদের সমস্যা হবে। বিশেষ করে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি। শেষ করছি। জি, আমরা শুনছিলাম তাদের অভিযোগগুলো এবং তারা কিন্তু বলছিলেন যে চামড়ার এই যে আড়ত রয়েছে বাংলাদেশে বৃহত্তর চামড়া শিল্পের আড়তে চকবদ্যনাথে, এটি যেন আবার সেই আগের রূপে ফিরে যায় এবং ব্যবসায়ীরা যেন ভালোভাবে ব্যবসা করতে পারে। ধন্যবাদ। আমি নাটোর থেকে সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। নাটোর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন 23 জনপদ সংবাদ। সিলেটে নদ নদীর পানি বেড়ে বিভিন্ন উপজেলায় বিস্তৃত হচ্ছে বন্যা পরিস্থিতি। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। নেত্রকোনা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে জামালপুরে জেনজিরাম নদীর পানি বেড়ে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন টুম্পা ফজল রিপোর্টে। সিলেটের কুশিয়ারা নদী তীরবর্তী জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোপালগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় বিস্তৃত হচ্ছে বন্যা পরিস্থিতি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন, তবে পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নেত্রকোনার নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। গত 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, স্কুলের মাঠে পানি আসার সম্ভাবনা আছে। রাস্তাঘাট প্রায় তলিয়ে যাচ্ছে, অনেক বাড়ি ঘর আছে পানির মাধ্যমে। যদি বেশি পানি হচ্ছে আমরা তোমার বাড়ি ঘর হারাই, সংকট হবো, গরু বাছুর লইয়া ধান চাউল লইয়া দৌড়াদৌড়ি করিয়া
এই যে খেতে দাম লাগবে। উজানে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে জামালপুরে জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। গোয়ালকান্দা পয়েন্টে এটি বিপদসীমার 51 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি দ্রুত বাড়ায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েকদিনে সানন্দবাড়ি এলাকার 5টি বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি সেতু, বহু বসতবাড়ি, ফসলি জমি ও স্থাপনা। এছাড়াও ভারত সীমান্তবর্তী হাড়ুয়াবাড়ি, পান্তামারি, উত্তর গোয়ালকান্দা ও পাথরের চর গ্রামে শুরু হয়েছে নদী ভাঙন। আমরা এখানে থাকতেই পারতেছি না, এরকম ভাঙা ভাঙতেছে। গত 4-5 দিনের ভারী বৃষ্টিতে আমাদের এখানে পাহাড়ি ঢলে পানি এসে মোটামুটি আমাদের এই 4-5টা বাড়ি বিলীন হয়ে গেছে। ইতিপূর্বে আমাদের এখানে কোনো কাজ কাম হয়নি। এই নদী যদি এভাবে ভাঙতে থাকে তাহলে যে পশ্চিম পাশে যে ব্রিজটা আছে, ব্রিজটা কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোগান্তি কেমন রয়েছে? ডানা, আপনি জানেন যে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি গত কয়েকদিন থেকে খারাপ আকার ধারণ করেছে। বিশেষ করে বাঁধ ভেঙে পানি প্রবেশ করার কারণেই জকিগঞ্জ এবং বেনিবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়। তবে আমি কথা বলেছিলাম বেলা 3:30টার দিকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বর্তমানে অর্থাৎ আজকে দিনে জকিগঞ্জ উপজেলার বাজার সহ বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করেছে এবং তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অন্তত 40টি পরিবারকে নিয়ে এসেছিলেন। সেই পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে কয়েকটি পরিবার আশ্রয় কেন্দ্রে ছেড়ে চলে যাচ্ছে। এবং একই সাথে আমি কথা বলেছিলাম বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তার উপজেলার 2-1টি গ্রামে, যে গ্রামগুলো আসলে কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত, সেই গ্রামগুলোতে পানি প্রবেশ করেছিল। তবে সব মিলিয়ে তার 3টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত মাত্র 60টি পরিবার আশ্রয় নিয়েছেন এবং সেখানে সেই পরিবারগুলোকে তারা শুকনো খাবার সহ যে সহায়তা আছে সেই সহায়তাটুকু তারা দিচ্ছেন। এবং তিনি আরো জানিয়েছেন যে সিলেট বিয়ানীবাজার সড়ক যেটি, সেই সড়কের উপর দিয়ে পানি উঠলেও যান চলাচল স্বাভাবিক আছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে গত 2 দিন থেকেই বৃষ্টি হচ্ছে না। আজকে অর্থাৎ গত 24 ঘন্টায় সিলেটে মাত্র 7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে বৃষ্টিপাত না থাকলে, অর্থাৎ উজান থেকে পাহাড়ি ঢল নেমে না আসলে বন্যা পরিস্থিতির আরো উন্নতি হবে। তো এই ছিল সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। খালেদ, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন আরও অন্তত 4 জন। বুধবার সকাল 7টার দিকে উপজেলার চুমুদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত 5 জনের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ভাঙ্গার ঘাড়ু ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান ও মাদারীপুরের শিবচর উপজেলার মাতবরচর গ্রামের তারা মিয়া। ফায়ার সার্ভিস জানায়, ভাঙ্গা থেকে মাদারীপুরগামী মাহিন্দ্রাটির সাথে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কে উল্টে পড়লে ঘটনাস্থলে মাহিন্দ্রার 4 জন যাত্রী নিহত ও 5 জন আহত হন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও মারা যান আরও 1 জন। এদিকে সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সহ 2 জন নিহত হয়েছেন। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে হেমায়তপুর ও 20 মাইলের ইউটার্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পঞ্চগড়ে বিদ্যুতায়িত হয়ে 3 শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার ব্যাংহারি ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 33 কেভি বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়েছিল ভুট্টা খেতে। 13 জন শ্রমিক ভুট্টা খেতে কাজ করছিলেন। কাজ করার সময় একজনের পকেট হাতে মোবাইল ফোন পড়ে যায়। সেই ফোনটি তুলতে গিয়ে বিদ্যুৎ সৃষ্ট হয়ে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি 2 জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে আগুন লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বুধবার ভোর 4টার দিকে বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এতে আশেপাশের 3 থেকে 4টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে, সরাইল ফায়ার স্টেশন, সেখান থেকে আমাদের দুটো ইউনিট এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আমাদের আগুন আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে। এখন পর্যন্ত আমাদের কোনো যানবাহনের ক্ষয়ক্ষতির কোনো নিউজ না। দেখছেন দেশ জনপদ সংবাদ। হঠাৎ করেই রাজশাহীতে করোনা আক্রান্তের হার বাড়ছে। গত 2 দিনে নতুন করে শনাক্ত হয়েছেন 11 জন। এর মধ্যে চিকিৎসক আছেন 7 জন। ফলে উদ্বেগ আরও বেড়েছে। তবে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। দিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। বিস্তারিত কাজী শাহেদের প্রতিবেদনে। 2000 থেকে 2022 হাসপাতালে বিছানা ও অক্সিজেনের জন্য হাহাকার, জনজীবন স্তব্ধ করা লকডাউনের মতো এমন ভয়ঙ্কর তাণ্ডবের সাক্ষী থাকার 3 বছর পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে, দুদিনে আক্রান্ত হয়েছেন 11 জন, যার মধ্যে চিকিৎসক 7 জন। হঠাৎ রাজশাহীতে করোনার এমন প্রাদুর্ভাবকে স্বাভাবিক মনে করছেন চিকিৎসকরা। নতুন ভেরিয়েন্ট হলেও এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। ভ্যাকসিন দেওয়ার জন্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও আছে, সাথে আবার নতুন স্ট্রেন হওয়ার কারণে একটু অসুস্থ হচ্ছে। এখন পর্যন্ত কোন স্ট্রেন এটা আমরা বলতে পারবো না। এটা ঢাকায় করবে আর ঠিক করবে, তবে এটা খুব বিপজ্জনক না বলে মনে করতেছি আমি। রাজশাহী জুড়ে যখন আবারও করোনা চোখ রাঙাচ্ছে, তখন মেডিকেল কলেজ হাসপাতালও নিয়েছে প্রস্তুতি। অতীত অভিজ্ঞতা থেকে প্রস্তুত করা আছেন চিকিৎসক। আমাদের উপপরিচালক স্যারের নির্দেশনায় আমরা করোনার জন্য যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড, সেটি সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি এবং যে কোনো পরিস্থিতিতে যদি করোনা পজিটিভ রোগী আমাদের এখানে ভর্তি হয়, আমরা তাদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজন, সেই জনবল থেকে শুরু করে ওষুধপত্র, সেগুলো প্রস্তুত রেখেছি। তবে ছড়িয়ে পড়ার আগেই নাগরিক সচেতনতা বাড়ানোর পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। যারা বয়স্ক আছে, যাদের কোমরবিডিটি আছে, তাদেরকে একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে। আর হাসপাতালগুলোতে আপনারা দেখেছেন যে এখন যে ভ্যারিয়েন্টটা আসছে, তার মধ্যে আক্রান্ত আমরা রাজশাহীতে যেটা দেখেছি, তার মধ্যে চিকিৎসকই বেশি। উদ্বেগ বা আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে সবাইকে এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন দেশ জনপদ সংবাদ।